কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রাথমিকে নিয়োগ প্যানেল প্রকাশের পর দিনই মামলা। প্রাথমিকে 2022 সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন মামলা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন কয়েকজন চাকুরি প্রার্থী। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার বাজেট প্রতিক্রিয়া। আমি 100% নিশ্চিত যে তৃতীয় মোদী সরকারের মাননীয় অর্থমন্ত্রী জুলাই মাসে সংসদে 2024-25 অর্থবছরের জন্য ব্যাপক বাজেট পেশ করবেন। আজ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার পর এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইতিমধ্যে আমি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে আমার শুভেচ্ছা জানাতে চাই। এদিকে রাজগঞ্জে পরীক্ষার্থীদের হাতে কলম, জল ফুল তুলে দিল যুব তৃণমূল কর্মীরা। আজ থেকে শুরু হয়েছে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক। এদিন পরীক্ষার্থীদের হাতে কলম, জল ও ফুল তুলে দিল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন থেকে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, শেষ হবে 17 ফেব্রুয়ারি। অপরদিকে শীতের আমেজ একেবারেই উধাও। এক ধাক্কায় কলকাতায় অনেকটাই বাড়ল তাপমাত্রা। শীতের বিদায় ঘণ্টা বেজে গেল, দ্রুততার সঙ্গে তাপমাত্রার পারদ চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এক ধাক্কায় কলকাতায় অনেকটাই বাড়ল তাপমাত্রার পারদ। আজ কলকাতার তাপমাত্রা বেড়ে 21.3 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু 2 ফেব্রুয়ারি, অর্থাৎ কাল থেকে শুরু। পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা প্রশাসনের। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে, শেষ হবে 12 ফেব্রুয়ারি। পূর্ব নির্ধারিত সূচি বদল করেছে বদ্ধ শিক্ষা পর্ষদ। এগিয়ে এসেছে পরীক্ষার সময়। পরীক্ষা শুরু হবে বেলা 10টা থেকে, চলবে বেলা 1টা পর্যন্ত। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে সকাল 8:30 থেকে প্রবেশ করতে পারবে। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে বেলা 9টা 45 থেকে, জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে প্রকাশ্যে গুলি করে খুন, নির্দলদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। কাল প্রশাসনিক সভায় মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার সেই জেলায় রয়েছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। এরই মাঝে কাল রাতে মুর্শিদাবাদে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথে তাকে প্রকাশ্যে পর 5 রাউন্ড গুলি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ থানার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের তথ্য তলব, শীঘ্রই নেওয়া হবে বড় সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর সম্প্রতি সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের তথ্য তলব করেছে। জেলার উপ অধিকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এই তথ্য চেয়ে বলা হয়েছে। এই তথ্যে কর্মীদের নাম, পদবি, কর্মস্থল, বেতন, যোগদানের তারিখ, শিক্ষাগত যোগ্যতা, HRM কোড ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। এই তথ্য তলব হওয়ার কারণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অপরদিকে ফের মিলল বাংলাকে মোদী সরকারের বঞ্চনার প্রমাণ, প্রকাশ্যে RBI এর রিপোর্ট। ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়ারুনি সুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। বারবার উঠেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। আবাস যোজনা থেকে 100 দিনের কাজ, বাংলার পাওনা টাকা দিচ্ছে না মোদী সরকার। গ্রামীণ আবাস যোজনার মতো প্রকল্পেও বরাদ্দ নিয়ে টাল বাহানা চলেছে। এবার বাংলার প্রতি বঞ্চনার খতিয়ান প্রকাশ্যে আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পঞ্চায়েতে খুচরো গ্রান্টেও মোদী সরকারের খুব পড়েছে। বিগত অর্থবর্ষে পঞ্চায়েতের আয় ব্যয় সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে RBI। রিপোর্টে জানানো হয়েছে, 2021-22 সালের তুলনায় গত আর্থিক বছরে বাংলার প্রতিটি পঞ্চায়েত গড়ে 7,69,532 টাকা করে কম পেয়েছে। মোট টাকার পরিমাণ 260 কোটিরও বেশি। খুব বসানো হয়েছে রেভিনিউ গ্রান্টের পাওনা টাকার। এদিকে বিরাট অস্বস্তিতে মমতা, 2 লক্ষ কোটি টাকার কোনো হিসাব দেয়নি রাজ্যে। রিপোর্ট দেখালেন সুকান্ত। প্রায় সমস্ত সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। 100 দিনের কাজ সহ একাধিক খাতে টাকা আটকে রেখেছে মোদী সরকার। এমনই অভিযোগ বাংলার শাসক দলের। এবার এই ইস্যুতে তৃণমূলকে বিরোধে পাল্টা আসরে নামল বিজেপি। কাল সকালে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলার বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। জবাবে প্রধানমন্ত্রী সুদীপকে কেক রিপোর্ট পড়ে দেখার পরামর্শ দেন। এরপর থেকেই সকলের মনে প্রশ্ন উঠতে থাকে যে কি রয়েছে ওই কেক রিপোর্টে। তবে সকলের জল্পনার অবসান ঘটিয়ে গতকালই সেই কেক রিপোর্ট সামনে আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে আয় ব্যয়ের গাঠতি 5.1% বাধার লক্ষ্য নিল মোদী সরকার। 2024-25 অর্থবর্ষের জন্য ফিসকাল ডেফিসিট বা রাজস্ব গাঠতি GDPর 5.1%-এ আটকে রাখার লক্ষ্যমাত্রা নিল কেন্দ্রীয় সরকার।
আজ 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট উপস্থাপনের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান 2025-26 অর্থবর্ষের মধ্যে রাজস্ব কাটতি 4.5% নিচে নামিয়ে আনতে চায় মোদী সরকার। সেই লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানিয়েছেন সীতারামন। তিনি আরও জানিয়েছেন 2023-24 অর্থবর্ষে রাজস্ব কাটতি জিডিপির 5.9% হাতে পারে বলে অনুমান করা হয়েছিল। কার্যক্ষেত্রে রাজস্ব কাটতি হয়েছে তারও কম 5.8%। অপরদিকে মহুয়া মানুষের ভোটে আবার জিতে আসবে, ফের বহিষ্কৃতের সাংসদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগরে ফের তৃণমূলের প্রার্থী হবেন বহিষ্কৃত সাংসদ মহিয়া মৈত্র। শান্তিপুরের সভা থেকে ফের মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, মহুয়া মানুষের কথা বলতো বলে মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে, মহুয়া মানুষের ভোটে আবার জিতে আসবে। এদিকে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটের দিনই লাফ গ্যাসের দামে কলকাতায় ক্ষত। লোকসভা ভোটের বছরে আজ নতুন সংসদ ভবনে প্রথমবার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এদিনই ফেব্রুয়ারি 1 তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্তে বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। ইতিমধ্যে 1 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে কার্যকর হয়ে গেছে এই নতুন দাম। কলকাতায় ভর্তুকিহীন 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এখন থেকে পড়বে 1887 টাকা। 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামই বাড়ব আজ থেকে, তাই এখনই গৃহস্থের উপর খুব পড়েছে না। অন্যদিকে অন্তর্বর্তী বাজেটে 2 বড় ঘোষণা নির্মলার। 5 বছরে আরও 2 কোটি বাড়ি, চমক সৌরবিন্দুতেও। আজ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে দরিদ্র মহিলা, যুব সমাজ ও কৃষকদের মন জয়ের চেষ্টা করলেন। বড় 2টি ঘোষণাও করেছেন। বিগত 10 বছরে কেন্দ্রীয় সরকারের সবকা সাথ সবকা বিকাশ এর লক্ষ্য পূরণের খতিয়ান তুলে ধরেছেন নির্মলা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও সৌরবিদ্যুৎ সংক্রান্ত উল্লেখযোগ্য প্রতিশ্রুতিও দিলেন। অন্যদিকে 47 জন বিধায়কের সমর্থন রাজ্যের নতুন সরকার, বলল নতুন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলম বললেন, হিমন্ত সরেন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। আমাদের কাছে 47 জন বিধায়কের সমর্থন রয়েছে। আমরা নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছি। চম্পাই সরেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী হবেন। শপথ নেওয়ার জন্য আমাদের সময় দেওয়া হয়নি। এদিকে 2024 কর কাঠামোর পরিবর্তন থেকে আরও বরাদ্দ। বাজেটে কি চাইছে পর্যটন শিল্প? অন্তর্বর্তী বাজেটের আগে হোটেল শিল্পের উপর কর কাঠামো আরও নরম বা লঘু হওয়ার আবেদন করলেন হোটেল শিল্পের সঙ্গে যুক্তরা। পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে এই শিল্পের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিও করা হয়েছে। তাদের মতে এমন পদক্ষেপ করলে তা পর্যটন শিল্পের উন্নতির জন্য অত্যন্ত সদর্থক হবে। পিটিআই রিপোর্ট অনুযায়ী হিলটন গোয়ার জেনারেল ম্যানেজার আমোদদীপ সিনহা আশা প্রকাশ করেছেন যে পর্যটন শিল্প ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করা হবে। অপরদিকে নীলের উপর গিয়ে সুতোর কাটা স্টিচ। এবারও বাজেটে নজর কাড়ল নির্মলার শাড়ি। জানেন দাম কত? লোকসভা ভোটের আগে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ সকাল 11টায় ষষ্ঠবার বাজেট পেশ করেন তিনি। তবে এটি পূর্ণাঙ্গ বাজেট নয়, ভোট অন অ্যাকাউন্ট বাজেট। কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেট গিরি আশায় বুক বেঁধেছিল মধ্যবিত্ত। আজকের সন্ধ্যার সর্বশেষ খবরই হচ্ছে বাজেটে মধ্যবিত্তদের জন্য আবাস প্রকল্পের কথা। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের জন্য বড় ঘোষণা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন। আগামী জুলাইয়ে সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে বলেও জানিয়েছেন তিনি। এর মধ্যে স্পষ্ট, কেন্দ্রে মোদী সরকারের হ্যাটট্রিকের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি শিবির। অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা না থাকলেও বেশ কয়েকটি সুনিশ্চিত ঘোষণা এনডিএকে লোকসভা নির্বাচনে মাইলেজ দেবে বলে মেনে করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি তৈরি করা হবে। তবে এর সঙ্গে নির্মলা মধ্যবিত্ত সম্প্রদায়ের মন জয়ের চেষ্টা করেছেন এর বড় ঘোষণার মাধ্যমে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার মধ্যবিত্তের জন্য আবাস প্রকল্প আনতে চলেছে। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।